বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। তো আজ হলো 28শে জুলাই 2023। সেই লাস্ট গেছিলাম সিকিম। আবার এই লং ব্রেকের পর আবার এখন একটা বড় ট্রিপে বেরোতে চলেছি। সিকিমে গেছিলাম এর আগে ফ্যামিলিকে নিয়ে, এইবার আবার আমাদের 4 জনের সেই গ্রুপ একসাথে আবার যাচ্ছি লং ট্রিপে যাব। ভিডিও তো অবশ্যই আসবে। এখন বাজে অলমোস্ট বিকাল 5:10 আর আমাদের রাত 11:55 হাওড়া থেকে ট্রেন আছে জম্মুর উদ্দেশ্যে। আমরা এবার যাচ্ছি ভোলেনাথের দর্শন করতে, শ্রী অমরনাথের দর্শন করতে। তো বন্ধু, এই অমরনাথের এই যে জার্নির শুরু থেকে শেষ অবধি সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজ যে আমরা বেরোচ্ছি, এর আগেও যে আমরা কত হার্ডেল পার করে তারপরে আজকের দিনটা ফাইনাল করতে পেরেছি, তো এই সবই গল্প আস্তে আস্তে বলতে থাকবো। তো দেখতে থেকো। ব্যাগ গোছানো হয়ে গেছে কমপ্লিট। এই বড় এই ট্রেকিং ব্যাগটা নিচ্ছি সাথে, আর এই ব্যাগটা থাকবে। তো এবার বেরোনো যাক, আর টাইম লস করবো না। 5টা বাজতে আর 5 মিনিট বাকি, তাই এবার বেরোতে হবে। বন্ধু, ঘড়িতে এখন বাজছে 5:27, 5:30 বাজতেই গেল প্রায়। আর আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবারও টোটো করে আর আমার সাথে আছে ভাই ভাস্কর ভাই আছে, প্রেম ভাই, বাকি দুজন তারা সামনে এসে জয়েন করবে। চন্দ্র আসবে কৃষ্ণনগরে, ডাইরেক্ট চলে আসবে স্টেশনে। আর সৌরভ ডাইরেক্ট হাওড়া এসে ঢুকবে, ও আসবে কাঁথি থেকে। আর চন্দ্র তো এখানে কৃষ্ণনগরে চলে আসবে স্টেশনে। এর আগের বারও যেমন সিকিম যাওয়ার সময় আমরা টোটো করে গেছিলাম কৃষ্ণনগর, এইবারও টোটো করে যেতে হচ্ছে, কারণ আজকে আমাদের এইদিকে বাস বন্ধ, হাতে গোনা কয়েকটাই চলছে, আর সেইগুলোতে খুব ভিড় হচ্ছে। এই টোটো করে এখন কৃষ্ণনগর যাচ্ছি স্টেশন থেকে 6:30 ট্রেনটা ধরবো। 6:30 ট্রেনটা ধরে যাব শিয়ালদা, দেন শিয়ালদা থেকে হাওড়া। আর আমাদের লাগেজগুলো কিছুটা এরকম হয়েছে। এই যে এইটা আমার ব্যাগ, এটা ভাস্করের ব্যাগ, বাকি ওদেরও তো একটা একটা করে সব ব্যাগ আছে এরকম বড় বড়। এখন টাইম হচ্ছে 6:36, আর কৃষ্ণনগর থেকে 6:32 নাগাদ এই ট্রেনটা ছেড়ে দিয়েছে। মোটামুটি 9টার মধ্যে শিয়ালদা ঢুকিয়ে দেবে। আর 6:32 টাইম ছিল, এখন রাইট টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে লোকাল। আর যেমনটা দেখছি আমরা 3 জনা চলে এসেছি, চন্দ্র চলে এসছে। অমরনাথ যেতে গেলে সর্বপ্রথম প্রয়োজন রেজিস্ট্রেশনের, আর এই রেজিস্ট্রেশন করার জন্য অমরনাথ বোর্ডের আলাদা ওয়েবসাইট আছে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। ওই ওয়েবসাইটে বিভিন্ন এলাকার হসপিটালের নামের লিস্ট রয়েছে, সেই অনুযায়ী নিজের এলাকার যে হসপিটাল আছে সেই হসপিটাল থেকেই করে নেওয়া যাবে মেডিকেল সার্টিফিকেট। বাড়ি থেকে বেরোনোর মাসখানিক আগে আমরা আমাদের রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছিলাম অনলাইনেই। তোমাদের ঘড়িতে এখন বাজছে 9:07, আর আমরা এই যে নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। প্রথমে ভেবেছিলাম হয়তো 9টার মধ্যে পৌঁছে দেবে, কিন্তু শিয়ালদা ঢোকার আগে একটু দাঁড়িয়েছিল, তাই এখন এই 9টার পরপরই পৌঁছে দিল। তো এবার ফটাফট বেরিয়ে ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে হাওড়া। শিয়ালদা থেকে হলুদ ট্যাক্সি করে আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। রাস্তায় বেশি জ্যাম না থাকায় বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম হাওড়ায়। বন্ধু, ঘড়িতে এখন বাজছে 9:50, আর আমরা একটু আগে হাওড়ায় এসে পৌঁছালাম। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:55 এখান থেকে হাওড়া থেকে। তো কত নম্বরে দেবে সেটা এখনও জানি না, গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে কত নম্বরে দেয়। আর সৌরভ এখন এসে পৌঁছায়নি, সৌরভ আসলে একসাথে আবার মিটিং হবে। আর এখন এখানে একটু চাটা খেয়ে নিলাম, একটু খেতে পাচ্ছিলো সন্ধ্যে থেকে, সেরকম কিছু খাওয়া হয়নি, জাস্ট একটু ট্রেনে ওই লোকাল ট্রেনে একটু পাঁপড় আর একটু আদার্স কিছু খেয়েছিলাম। তো সেই কারণে একটু খিদে পেয়ে যাচ্ছে, তাই একটু চা খেয়ে নিলাম। তো ঘড়িতে এখন বাজছে রাত 11টা, আর আমরা এখন এই যে আপাতত আমি আর ভাস্কর ভাই বসে আছি। একটু আগে জাস্ট বন্দে ভারত এসে ঢুকলো হাওড়া স্টেশনে। বন্দে ভারত দেখে সিকিম যাওয়ার কথা মনে পড়ে গেল। কয়েক মাস আগেই এই বন্দে ভারতে করেই গেছিলাম এনজেপিতে সিকিম যাওয়ার সময়। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো, বন্দে ভারতের ভিডিও সিকিম সিরিজ, তাহলে লিঙ্ক আসছে, দেখে নিও। আর আমরা সাথে করে এনেছিলাম বাড়ি থেকে, মা পরোটা বানিয়ে দিয়ে দিয়েছিল, সাথে পরোটা আর আলু ভাজা সবার জন্যই দিয়ে দিয়েছিল। আমরা 4 জনে একসাথে ভাগ করে খেলাম। সৌরভও চলে এসছে অনেকক্ষণ আগেই, সবাই মিলে একসাথে খেলাম। এইবার এখন 11টা বাজে আর 55 মিনিট মতো ওয়েট। তো বন্ধু, ঘড়িতে এখন বাজছে 11:43, আর আমরা এখনও বসে আছি। ট্রেন লেট আছে, এখনও পর্যন্ত বোর্ডে দেয়নি নাম। সৌরভ আর ভাস্কর গেছে জানতে, ওরা গিয়ে যেটুকু জানলো ইনকোয়ারি রুম থেকে, তো সেখান থেকে বললো যে মোটামুটি 12টা 12:30 বেজে যাবে। তো মোটামুটি আমরা ধরে রাখছি 12টা 12:30 জায়গায় আমরা মোটামুটি 1টা ধরে রাখছি, যে ট্রেন ছাড়তে হয়তো 1টা বেজে যেতে পারে। আর ভাই চলে এসছে, সৌরভ অনেকক্ষণ আগে চলে এসছে।
ভাবছিলাম কখন গিয়ে একটু শোবো ট্রেনে গিয়ে। এমনি শুকর কারণ লোক তো শুয়ে আছে দেখতে খুব শুকর। তো বন্ধু এখান থেকে হয়ে যায় বিপত্তি। সেটা হলো এরপরে যে ভিডিও ক্লিপগুলো আছে ট্রেনে ওঠা থেকে শুরু করে ট্রেনে 2 রাত কাটানো, জম্মুতে 1 রাত কাটানো এবং পেহেলগাম অবধি পৌঁছানো, তো এই ফাইলগুলো সব করাপ্ট হয়ে গেছে। আমি বাড়ি এসে অনেক চেষ্টা করেছি রিকভার করার, কিন্তু রিকভার হয়নি। আর এই ফাইলগুলো রিকভার করার চেষ্টাতেই এতটা সময় লেগে গেল আমার ভিডিও দিতে। মোটামুটি আমি কোনো রকমের জোগাড় লাগিয়ে নিয়েছি বন্ধুদের এবং আমার ফোনে যেসব ভিডিও ক্লিপগুলো ছিল, তো সেইগুলো নিয়ে মোটামুটি কিছু একটা বানাতে পেরেছি, তো সেইটাই রাখছি তোমাদের সামনে। হাওড়া থেকে আমরা ধরেছিলাম 12331 হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস। তো এটা ডিপার্চার টাইম তো ছিল রাত 11:55, কিন্তু সেদিন এই ট্রেনটা বেশ লেট ছিল। ট্রেন ছেড়েছিল ভোর 3:30-এর উপরে। ট্রেনে উঠে প্রথমে আমরা সৌরভের সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করি, কারণ কিছুদিন আগেই ওর বার্থডে ছিল আর সেই সময় ও বাড়ি ছিল না, তো সেহেতু আমরা ওকে একটা সারপ্রাইজ দিই। তো পরের দিন ও রাত কাটিয়ে নেক্সট দিন অর্থাৎ 30 তারিখ বেলা 1টার আশেপাশে ট্রেনের জম্মুতে ঢোকার কথা ছিল, কিন্তু ট্রেন 10 ঘন্টা লেটে জম্মুতে ঢোকায়। এক্সট্রা যে 10 ঘন্টা কাটাতে হয়েছিল আমাদের, সেই 10 ঘন্টা আমাদের খুব বেশি ফিল হয়নি, কারণ আমাদের এক খুদে কো প্যাসেঞ্জারের জন্য। তো আমাদের ট্রেনের বেশিরভাগ সময়টাই কেটেছিল ওই খুদে কো প্যাসেঞ্জারকে নিয়ে। তার সাথে আমরাও দুষ্টুমিতে মেতে উঠেছিলাম। তো তার সাথে সাথে আরও দুজনকে আমরা কো প্যাসেঞ্জার হিসাবে পেয়েছিলাম। এক হলো শুভদা আর এক হলো কৌশিকদা। পরে আমরা 4 জনা এবং শুভদা ও কৌশিকদা এই দুজনা টোটাল 6 জনা মিলে আমরা যাত্রা একসাথে করেছিলাম। রাত 10টার পর ট্রেন আমাদের নামালো জম্মু স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই কালিকাধামে। সেখানে আমরা এসি ডরমিটরিতে বেড বুক করে নিই সেই রাতের জন্য। তো আমাদের পার হেড পড়েছিল 200 টাকা করে, এবং সেখানে ক্যান্টিনেই রাতের খাবার সেরে নিই। পরের দিন সকাল হতেই আমরা তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালিকাধাম থেকে। এক্সট্রা কিছু জিনিসপত্র সৌরভ তার নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে কালিকাধামেরই লকার রুমে রেখে দিল। তো কালিকাধাম থেকে বেরিয়ে সোজা গেলাম RFID কার্ড বানাতে। জম্মু স্টেশনের বাইরেই ছিল সেটার বুথ। তো এক্ষেত্রে বলে রাখি, RFID কার্ড ছাড়া অমরনাথ যাত্রায় কাউকে অ্যালাউ করবে না। RFID কার্ড থাকলে তবেই অমরনাথ যাত্রায় অ্যালাউ করবে। RFID কার্ড বানানো হয়ে যাওয়ার পর আমরা স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি রিজার্ভ করে এগিয়ে চললাম পেহেলগামের দিকে, কারণ আমাদের যাত্রার রুটটা ছিল পেহেলগাম দিয়ে। জম্মু থেকে পেহেলগামের ডিস্টেন্স অলমোস্ট 240 কিলোমিটার। জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে গাড়ি আমাদের এগিয়ে চললো। যাওয়ার পথে বেশ কিছু ভালো ভিউ আমরা উপভোগ করতে করতে এগিয়ে চললাম। তো পেহেলগাম পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। পেহেলগাম পৌঁছানোর পরপরই আমরা ওই একই গাড়িতে কিছু টাকা এক্সট্রা দিয়ে চলে গেলাম বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে বেশ কিছু সময় কাটিয়ে তারপর আমরা চলে গেলাম আরো ভ্যালি। এই দুটো ভ্যালি ঘোরার পর আমরা পেহেলগাম ফিরে এসে সেখানকার একটা ভান্ডারায় খাওয়া দাওয়া করলাম। তো জম্মু থেকে পেহেলগাম এবং পেহেলগামের পরে বেতাব ভ্যালি আরো ভ্যালি ঘুরে টোটাল আমাদের 4 জনার গাড়ি রিজার্ভ করে ভাড়া পড়েছিল প্রায় 9000-এর আশেপাশে। যে কোনো ভান্ডারায় খাওয়ার জন্য RFID কার্ডটা মাস্ট। আর আরেকটা কথা,
জম্মু থেকেই আমি সেখানকার একটা লোকাল প্রিপেড সিম তুলে নিয়েছিলাম, কারণ আমাদের এই দিককার কোনো প্রিপেড সিম ওইখানে কাজ করবে না, অনলি পোস্টপেড। খাওয়া দাওয়া সেরে আমরা পেহেলগাম মার্কেটের মধ্যে দিয়ে পায়ে হেঁটে হোটেলে এসে পৌঁছালাম। পরের দিন থেকে শুরু হবে আমাদের অমরনাথ যাত্রা। তো বন্ধু, ভিডিওটাকে এখানেই শেষ করছি। অনেক কষ্ট করে কোনো রকমে ম্যানেজ করে এই ভিডিওটাকে বানিয়েছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে নিজের মতামত জানিও, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে পরের এপিসোডে, অমরনাথ যাত্রার এপিসোডে। টিল দেন, কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইয়োর ওন স্টোরি।